নমিনেশন দেওয়ার ক্ষেত্রে যেমন আমরা কোনো নতুনত্ব পাইনি, এই মন্ত্রিসভা গঠনেও আমরা কিন্তু কোনো নতুনত্ব পাইনি। ঋণ খেলাপিদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। আমি নাম না নিয়ে যদি বলি, তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সবচেয়ে অনেক বড় বাজেটের মন্ত্রণালয়, এমন একজনকে দেওয়া হলো যিনি রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং হত্যা মামলার আসামি। ব্যবসায়ীর সাথে একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যার অভিযোগ রয়েছে তার প্রতি, তার কর্মী সমর্থকদের প্রতি, এবং দলেও তিনি অত গুরুত্বপূর্ণ কেউ না। শুধুমাত্র আর্থিক, ব্যবসায়িক এবং দুর্নীতির কারণেই তাকে সেই মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। তারপরে এই মন্ত্রিসভা অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই মন্ত্রিসভায় স্থান পেয়েছে। অনেকে নির্বাচিত হয়ে, অনেকে রিপ্লোকেট কোটায় তারা স্থান পেয়েছে। আমরা সেটা নিয়ে প্রশ্ন তুলেছি। অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, এখন যিনি তিনি বিএনপির এই মন্ত্রিসভায় স্থান পায়, সেটা কিন্তু অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা, নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। নতুন একটি মন্ত্রিসভা গঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তার নেতৃত্বে এই মন্ত্রিসভা নিয়ে আমাদের কিছু পর্যালোচনা রয়েছে। কারণ স্বাভাবিকভাবে আমরা আশা করেছিলাম যে এই মন্ত্রিসভা বা যেই জিতুক না কেন এই নির্বাচনের মাধ্যমে তারা পরবর্তী যে সরকার নেতৃত্ব দেবে, মন্ত্রিসভা গঠিত হবে, তা নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সংস্কারের যে আকাঙ্ক্ষা, পরিবর্তনের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। কিন্তু এই মন্ত্রিসভা দেখে আমাদের কাছে কোনোভাবে মনে হয়নি এটি পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ। বরং এটি আসলে পুরনো বন্দোবস্তের যে ধারাবাহিকতা, আমরা সেটি দেখতে পাচ্ছি এই মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে। এর কারণগুলো আমরা বলছি। প্রথমত, এই মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য রক্ষা করা হয়নি। আপনারা জানবেন যে 25টি জেলা, সেখানে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী করা হয়নি, অর্থাৎ এখানে একটা আঞ্চলিক বৈষম্য রয়েছে স্পষ্টভাবে। এই মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক হয়নি এবং প্রতিনিধিত্বশীল হয়নি। সেখানে নারীর অংশগ্রহণ বলেন, ভিন্ন ধর্মাবলম্বী বা ভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ বলেন, সেটা যথেষ্ট পরিমাণ হয়নি। প্রতিনিধি জনগণের সার্বিকভাবে, জেলা বলেন, ধর্ম, বর্ণ সব মিলে এটা প্রতিনিধিত্বমূলক বা অন্তর্ভুক্তিমূলক মন্ত্রিসভা হয়নি বলে আমরা মনে করছি। এই মন্ত্রিসভার গড় বয়স প্রায় 60। মন্ত্রিসভায় কিছু তরুণদেরকে সুযোগ দেওয়া হলেও কিন্তু মন্ত্রিসভার গড় বয়স যদি দেখেন, সেটা কিন্তু 60। অর্থাৎ আমরা যে তারুণ্য নির্ভর বাংলাদেশের কথা ভেবেছি, তারুণ্য নির্ভর বাংলাদেশের কথা বলেছি, জুলাইয়ে যে তারুণ্য শক্তি বাংলাদেশকে পথ দেখিয়েছে, আমরা তার প্রতিফলন এই মন্ত্রিসভায় দেখতে পাইনি। সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টা, এই মন্ত্রিসভায় প্রায় 62% মন্ত্রী বা প্রতিমন্ত্রীগণ তারা ব্যবসায়ী, অর্থাৎ অর্ধেকেরও বেশি হচ্ছে ব্যবসায়ী। ব্যবসায়ী হওয়াটা অপরাধ নয়, কিন্তু এটার যেটা বললাম যে প্রতিনিধিত্বমূলক হওয়া উচিত, রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকা উচিত। কিন্তু যখন আপনি 62% অর্ধেকেরও বেশি ব্যবসায়ীদেরকে মন্ত্রিত্বে দিবেন মন্ত্রী প্রতিনিধি হিসেবে, তারা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবে, জনগণের স্বার্থ রক্ষা করবে না। এবং এই ব্যবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আছে যাদের ঋণ খেলাপির অভিযোগ রয়েছে, যেটা আমরা যখন নমিনেশন দেওয়া হয়েছিল তখনই কিন্তু আমরা এই অভিযোগগুলো করেছিলাম। নমিনেশন দেওয়ার ক্ষেত্রে যেমন আমরা কোনো নতুনত্ব পাইনি, এই মন্ত্রিসভা গঠনেও আমরা কিন্তু কোনো নতুনত্ব পাইনি। ঋণ খেলাপিদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। আমি নাম না নিয়ে যদি বলি, তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সবচেয়ে অনেক বড় বাজেটের মন্ত্রণালয়, এমন একজনকে দেওয়া হলো যিনি রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং হত্যা মামলার আসামি। ব্যবসায়ীর সাথে একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যার অভিযোগ রয়েছে তার প্রতি, তার কর্মী সমর্থকদের প্রতি, এবং দলেও তিনি অত গুরুত্বপূর্ণ কেউ না। শুধুমাত্র আর্থিক, ব্যবসায়িক এবং দুর্নীতির কারণেই তাকে সেই মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। ফলে এরকম ঋণ খেলাপি, আরো ঋণ খেলাপি রয়েছে, তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। বিএনপির প্রায় 62% নির্বাচিত যারা সদস্য রয়েছে, সংসদ সদস্য, তাদের কোনো না কোনো ভাবে তাদের ঋণ রয়েছে। 62% সংসদ সদস্যদের, যার ঋণের পরিমাণ হচ্ছে 18,868 কোটি টাকা। এটা আমার মত না, এটা হচ্ছে টিআইবির একটা রিপোর্ট অনুযায়ী 18,868 কোটি টাকা ঋণ তাদের সম্মানিত 62% সদস্যের। আমরা জানতে চাই, তারা জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছেন, কিন্তু তার নিজের মন্ত্রিসভা এবং তার নিজের যে সংসদ সদস্য, তাদের সরকারি দল রয়েছে, তারা যে ঋণগ্রস্ত অবস্থা, সেই ঋণ তারা কবে পরিশোধ করবে? বাংলাদেশের মানুষ সেটা জানতে চায়, বাংলাদেশের জনগণ সেটা জানতে চায়। সেই ঋণ পরিশোধ করে তারপরেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলা উচিত। কারণ
দুর্নীতি প্রতিরোধ আসলে নিজের ঘর থেকে করতে হবে, নিজের দল এবং মন্ত্রিসভা থেকে করতে হবে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই মন্ত্রিসভায় ব্যাপক ধরনের আর্থিক অস্বচ্ছ, দুর্নীতিগ্রস্ত এবং ঋণ খেলাপির অভিযুক্ত, হত্যা মামলার আসামি এই ধরনের লোককে এই মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে। নিশ্চয়ই কিছু ভালো অভিজ্ঞ লোকদেরকে এই মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে, আমরা সেটাকে সাধুবাদ জানাই। কিন্তু আমরা আশা করেছিলাম যে এই মন্ত্রিসভাটা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম নির্বাচনে বিজয়ী সরকার, বিজয়ী দলের যে মন্ত্রিসভা আছে সেটা সম্পূর্ণরূপে পরিমাণে ফ্রেশ থাকবে। 2001 থেকে 2006 দুর্নীতির অভিযোগ ছিল, বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে এই ধরনের লোকদেরকে কিন্তু মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে, মন্ত্রী বা প্রতিমন্ত্রী পর্যায়ে স্থান দেওয়া হয়েছে। ফলে এটা আমাদের আসলে জন আকাঙ্ক্ষার সাথে যাচ্ছে না, পরিবর্তন বা সংস্কার আকাঙ্ক্ষার সাথে এই মন্ত্রিসভা যাচ্ছে না, এবং এই মন্ত্রিসভা দুর্নীতি প্রতিরোধ করতে পারবে বলেও আমরা মনে করছি না। বরং এটা দুর্নীতিগ্রস্ত আমাদের যে মাফিয়া সিন্ডিকেট ভিত্তিক আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা ছিল বিগত আমলে আমরা দেখেছি, সেটারই ধারাবাহিকতা করবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। তারপরে এই মন্ত্রিসভায় অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই মন্ত্রিসভায় স্থান পেয়েছে। অনেকে নির্বাচিত হয়ে, অনেকে রিপ্লোকেট কোটায় তারা স্থান পেয়েছে। আমরা সেটা নিয়ে প্রশ্ন তুলেছি। অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, এখন যদি তিনি বিএনপির এই মন্ত্রিসভায় স্থান পায়, সেটা কিন্তু অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা, নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। আপনারা অলরেডি সেটা জেনেছেন, আমি বলেছি যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাকে দেওয়া হলো ডক্টর খলিলুর রহমান, এই অন্তর্বর্তী সরকারের সময় অনেক ব্যক্তিকে বিদেশ থেকে আহ্বান করে নিয়ে আসা হয়েছিল। আমরাও আহ্বান জানিয়েছিলাম দেশের স্বার্থে, দেশের কাজের জন্য তাদের এক্সপার্টাইজকে আমরা ব্যবহার করতে চেয়েছি যাতে দেশ এবং সরকার উপকৃত হয়। আমরা সাধুবাদ জানিয়েছিলাম। এখন সেই এক্সপার্টাইজকে যদি ব্যবহার করতে হয় পরবর্তী সময়েও, সেটা সমস্যাজনক নয়, কিন্তু এটা অবশ্যই একটা কনসেনসাসের ভিত্তিতে হতে হবে। কারণ কোন ধরনের সমঝোতা ছাড়াই অন্তর্বর্তী সরকার কিন্তু একটা সমঝোতার ভিত্তিতে পরিচালিত হয়েছে। কোন ধরনের সমঝোতা ছাড়াই, আলাপ আলোচনা ছাড়াই যদি অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব, যিনি নির্বাচনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, সেরকম একজনকে যদি বিএনপি সরকারের, এই নতুন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়, তাহলে জনমনে এই প্রশ্ন আসবে, আমাদের মনে প্রশ্ন এসেছে। আমরা আশা করব যে এই প্রশ্নের সুরাহা প্রধানমন্ত্রী করবেন, এই মন্ত্রিসভা করবেন, এবং যার পদত্যাগ বিএনপি একসময় নিজেই চেয়েছে অন্তর্বর্তী সরকারের সময়, তখন আমরা এটার বিরোধিতা করেছিলাম। ফলে কি এমন ঘটে গেল যে যাকে অন্তর্বর্তী সরকারে বিএনপি দেখতে চায়নি, তাকে নিজ মন্ত্রিসভায় বিএনপি নিয়ে এসেছে, সেই রহস্যটা বাংলাদেশের জনগণ জানতে চায়।